নমস্কার। একাদশ স্বপ্ননীড় সাহিত্য আড্ডায় সকল সাহিত্যিক, কবি, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন। আমরা ক্ষমা প্রার্থী এই জন্য যে বিগত দুটি সাহিত্য সভা নির্দিষ্ট সময়ে করতে পারিনি। এই কঠিন মুহূর্তে করোনা বিপর্যয় মোকাবিলায় আমাদের সামিল হতে হয়েছিল, সে কারণেই আমাদের সেই ধারাবাহিকতা বজায় ছিল না। এই জন্যই আমরা সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আজকের আমন্ত্রিত কবি, সাহিত্যিক, শিল্পী যারা আমাদের এই স্বপ্ননীড় আড্ডায় আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন কবি আশুতোষ রানা, বাচিক শিল্পী কবি বরুণ কুমার দাস, কবি দোলন চাপা চ্যাটার্জি, কবি সাহিত্য সংগঠক শ্যামসুন্দর গুঁই, বাচিক শিল্পী কবি শর্মিলা মাঝি এবং কবি ও বাচিক শিল্পী হৈমন্তিকা নন্দী ঘোষ। তাদের প্রত্যেকের প্রতি আমাদের অজস্র কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন। আমরা আজকের এই সাহিত্য সভায় এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের দপ্তরে বেশ কিছু চিঠিপত্র এসে পৌঁছেছে, তাদের মধ্যে বাছাই করা একটি চিঠি আপনাদের সামনে পাঠ করব। কবি, গবেষক, তথ্যচিত্র পরিচালক ডক্টর আদিত্য মুখোপাধ্যায় মহাশয় আমাদের দপ্তরে চিঠি পাঠিয়েছেন। অবশ্যই শুভেচ্ছা ডি বাংলা টিভির জন্য। তিনি লিখছেন, সংগ্রাম ও সুচেতার উদ্যোগ ও আগ্রহে বোনা একটি অন্তর্জাল মঞ্চ এখন বেশ জনপ্রিয়। মানুষ যখন দিকভ্রান্ত, দিশাহারা, তখনই তাদের আনুকূল্যে ডি বাংলা আপামর মানুষজন ও সময়কে শেখাচ্ছে বেঁচে থাকার, জড়িয়ে থাকার, দূরে থেকেও কাছে থাকার কৌশল। বিশ্বের সমস্ত মানুষই আজ আতঙ্কিত। প্রাণের চেয়ে মূল্যবান কিছু হয় না, নেইও। সেইটুকুকে রক্ষা করতে চেয়েই এত বিপন্নতা, এত বাদলের ধারাপাত।
ভালো থাকতেই এত আয়োজন। ডি বাংলা দূরে থেকেও হাতের মুঠোয়, প্রতিভাবানদের ক্ষেত্রেও সে সমান আগ্রহী। এমন একটি উদার মানবিক প্রকাশ মঞ্চকে আমি গ্রহণ করি, বরণ করি এবং তার বিপুল প্রচার কামনা করি। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সচেতন থাকুন এবং ডি বাংলার সঙ্গে থাকুন। ডক্টর আদিত্য মুখোপাধ্যায়। আমরা গর্বিত, আনন্দিত। আমাদের এটুকুই প্রত্যাশা, কোনো অর্থনৈতিকভাবে নয়, শুধুমাত্র ভালোবাসাই। যারা সাহিত্যপ্রেমী, যারা প্রকৃত সাহিত্যকর্মী, তারা এই মূল্যবোধ দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এই ভালোবাসা যেন আমরা আগামী দিনেও পাই, এই প্রত্যাশাটুকু রেখে ডক্টর আদিত্য মুখোপাধ্যায় মহাশয়কে আমাদের ডি বাংলা টিভির পক্ষ থেকে এবং মেঘমল্লার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা চলে যাব আজকের আমন্ত্রিত কবি, বাচিক শিল্পী এবং সাহিত্যিকদের কাছে। প্রথমেই এই বিপর্যয়ে যিনি আন্তরিকভাবে সামিল হয়েছেন, তিনি সাহিত্য সংগঠক, করোনা যুদ্ধে তিনি আমাদের সহযোদ্ধা বন্ধু, মেঘমল্লারের পাশে ইতিপূর্বেও থেকেছেন এবং আজও সমান তিনি আন্তরিক। তিনি হলেন কবি, সাহিত্য সংগঠক, সম্পাদক শ্যামসুন্দর গুই। তাকে আজ আমরা পেয়েছি, তার কথা শুনবো, তার অভিজ্ঞতার কথা শুনবো। তিনি করোনা জয় করে আমাদের কাছে ফিরে এসেছেন, আমরা স্যালুট জানাচ্ছি তাকে। আজকের ডি বাংলা টিভির পক্ষ থেকে, স্বপ্ননীল সাহিত্য আড্ডার পক্ষ থেকে। ডি বাংলা টিভির পৃষ্ঠপোষকতায় রয়েছেন যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল একাডেমি। তাদের পক্ষ থেকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তার কথা শুনবো এবং আজকে তার প্রতি আমাদের আবেদন, আগামী দিনে আপনার অভিজ্ঞতা নিয়ে আমাদের ডি বাংলা টিভিতে আসতে চাইছি। এখন আমরা চলে যাব কবি, সাহিত্য সংগঠক এবং সহযোদ্ধা করোনা মোকাবিলায় শ্যামসুন্দর গুই মহাশয়ের কাছে। নমস্কার। মেঘমল্লার আয়োজিত স্বপ্ননীল সাহিত্য সভায় আমায় যে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি মেঘমল্লার কর্তৃপক্ষ এবং আমার অনুজ প্রতিম কবি, সমাজসেবক এবং সাহিত্যিক শ্রী সংগ্রাম মিত্রকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজকের এই সারা পৃথিবী জুড়ে যে দুঃসহ পরিস্থিতি চালু হয়েছে, আমি তার একজন শরিক এই অর্থে যে আমি করোনা যোদ্ধা হিসাবে, যেহেতু ব্যাংকে কাজ করি, করোনা যোদ্ধা হিসাবে আমি প্রথম সারিতে আছি। আবার করোনার দ্বারা আক্রান্ত হয়ে আমি করোনা যুদ্ধে
জয়ী হয়েছি। করোনা নিয়ে যে সারা পৃথিবী জুড়ে তোলপাড় হচ্ছে, এখানে একটা ব্যবসায়িক প্ররোচনা কাজ করছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, যাতে তাদের ব্যবসা ফুলে ফেঁপে আরো বেড়ে ওঠে। এবং অনেকেই চাইছে যে এই করোনা যেন আবহমান কাল চলে, তাহলে তাদের মুনাফাটা আরো বাড়বে। আসলে করোনা যখন হবে তখন সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে মানসিক জোর। মানসিক প্রতিরোধ না করলে করোনার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এছাড়া ডাক্তারবাবুরা যেভাবে পরামর্শ দেন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এবং দুবেলা গার্গেল করা, ভেপার নেওয়া, এগুলো করলে আস্তে আস্তে শরীরের ইমিউনিটি যাতে বাড়ে, সেরকম পুষ্টিকর খাবার খেলে করোনা আস্তে আস্তে প্রতিহত হবে। তো আমরা সাহিত্য সভা কেন করি, বা আমরা কেন পত্রিকা সম্পাদনা করি, তার পেছনে একটাই এই মুহূর্তে আমার মনে পড়ছে প্রমথ চৌধুরীর একটা কথা, যে সাহিত্য জাতিকে ভাত দিতে পারবে না, কিন্তু জাতিকে আত্মঘাতী থেকে রক্ষা করতে পারে সাহিত্য। অর্থাৎ জাতির যে মান, বাঙালি জাতি বলুন বা সর্বভারতীয় ক্ষেত্রে ভারতবাসী হিসাবে যে সব সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা সাবঅল্টার্ন যারা আছে, তাদের মধ্যেকার যে হতাশা, যে দৈন্য, যে দারিদ্র, সেইগুলো থাকার ফলে অনেকের জীবন মান একেবারে নিম্নমুখী হয়ে যায়। এবং অনেক সময় হতাশা, আশঙ্কা, অবসাদ গ্রাস করে। এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের উপায় হচ্ছে সাহিত্য। শুধু সাহিত্য নয়, সাহিত্যের সাথে খেলাধুলা আছে, আরো নানান বিবিধ চর্চা আছে, সেইগুলো করা দরকার। কিন্তু আমরা যারা সাহিত্যে মনোনিবেশ করেছি, সাহিত্যে আমাদের মননবৃত্ত হয়েছে, আমরা সাহিত্যটা ভালোবাসি এবং আমরা সাহিত্যটা এই জন্যেই করি, পত্রিকা আমরা সম্পাদনা এই জন্যেই করি, যে মানুষের দৈনন্দিন হতাশা, আশঙ্কা, তার অবসন্নতা, সেইগুলো থেকে তাকে যাতে দূরে রাখা যায়। আমি দুটো পত্রিকা সম্পাদনা করি, একটি এবং সাহিত্যম ও রণসৃজ পত্রিকা। এছাড়া বর্ণাবা সাহিত্য সম্মিলন বলে আমাদের একটা বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পীদের প্ল্যাটফর্ম আছে, সেইটারও আমি সম্পাদক। এবং সাহিত্যম পত্রিকার একটা উল্লেখযোগ্য সংখ্যা আমরা করেছিলাম যুদ্ধের বিরুদ্ধে, ছোট গল্প সংখ্যা ইত্যাদি ইত্যাদি। আর রণসৃজ পত্রিকা এবং সাহিত্যম যেমন একটু হালকা পত্রিকা, গল্প, রম্যরচনা, ছড়া, কবিতা, অনুগল্প থাকে, প্রবন্ধও কিছু কিছু থাকে। আর রণসৃজ একটু ভারী পত্রিকা। ভারী এই সেন্সে যে রণসৃজে শুধু প্রবন্ধই থাকে। রণসৃজে আমরা বিদ্যাসাগর 200, এই বিদ্যাসাগরের 200 বছর জন্ম পূর্তি গেল, বিদ্যাসাগর উপলক্ষে, সেই উপলক্ষে বিদ্যাসাগর সংখ্যা করেছিলাম। বিদ্যাসাগরের ওপরে খুব সুন্দর সুন্দর প্রবন্ধ, এবং আজও যে বিদ্যাসাগর প্রাসঙ্গিক। আজকে বিধবা বিবাহ প্রচলিত হয়ে গেছে, শিশু শিক্ষা বা স্ত্রী শিক্ষার প্রসার ঘটেছে, বাল্যবিবাহ রোধ হয়েছে, কিন্তু এগুলো ছাড়াও বিদ্যাসাগর যে আজও প্রাসঙ্গিক, তার যে দর্শন চিন্তা, সেই সময়ে দাঁড়িয়ে তিনি যেভাবে সর্বদর্শন সংগ্রহ সংকলন করেছিলেন, বর্ণপরিচয় প্রণয়ন করেছিলেন, এবং আরো প্রচুর প্রচুর লেখা, সীতার বনবাস থেকে আরম্ভ করে বাঙালির ইতিহাস, এরকম প্রচুর লেখা যেগুলো দিয়ে একটা জাতিকে তিনি একটা অন্য মাত্রায়, অন্য জগতে তুলে নিয়ে গেছেন, সেইগুলো নিয়েই আমাদের বিদ্যাসাগর সংখ্যা তৈরি হয়েছিল। তার আগে আমাদের ছিল আন্তর্জাতিক রবীন্দ্রনাথ। এই ব্যাপারে মনে হয় অনেকেই জানেন যে রবীন্দ্রনাথ, রমা রোলা
রবীন্দ্রনাথ আইনস্টাইন বা রবীন্দ্রনাথ আরও অনেক মনীষীদের সাথে তার যে কথোপকথন, চিঠিপত্র, আলাপ, সেইগুলো নিয়েই হয়েছিল আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সংখ্যা। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক, অর্থাৎ তিনি যে নেচার অফ ম্যান, বা তিনি যে আইনস্টাইনকে চিঠি লিখছেন, তাদের সাথে বিজ্ঞান এবং মানবের যে বিভিন্ন দিক, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সব অজানা অনেক তথ্য আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সংখ্যায় আছে। এছাড়া আমরা জীবনানন্দ সংখ্যা করেছিলাম প্রথম দিকে, তারপরে কালো মানুষ সংখ্যা করেছিলাম। এরকমভাবে বিভিন্ন সংখ্যা আমরা, উল্লেখযোগ্য সংখ্যা এগুলো আমরা করে চলেছি। আর বরানগর সাহিত্য সম্মিলন, এটা আমরা 2012 সালে প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে বরানগর এবং সংলগ্ন এলাকার শিল্প, সাহিত্য, মনীষীদের আগমন, বিভিন্ন চর্চা, বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ, জলাশয়, পুষ্করিণী, অর্থাৎ ভৌগোলিক চরিত্র, তার সাথে ক্ষেত্র সমীক্ষা, সেইগুলোও আমরা চালিয়ে যাচ্ছি। তো আমি আজকের এই আলোচনায় আমি একটা লিমেরিক প্রথমে পাঠ করছি। লিমেরিক, এই যে ভাইরাস, করোনা ভাইরাস, স্পাইকগুলো হচ্ছে সাংঘাতিক। অর্থাৎ এই স্পাইকগুলো আরও বেশি বেশি করে, স্পাইকগুলোকে যদি ভেঙে দেওয়া যায়, গুঁড়ো করে দেওয়া যায়, তাহলে ভাইরাসটা ব্যর্থ হয়ে যায়। তার যে প্রবল কার্যকারিতা, সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। তো এটা নিয়ে আমার একটা লিমেরিক, প্রথম লিমেরিক। স্পাইক নিয়ে ঘুরছি আমি, ঘুরছে তুমি স্পাইকে, করোনা ভয়ে ভীত সবাই, সাবধানী হও মাইকে। চেনটা ভাঙো, স্পাইক গুঁড়ো, শিশু জোয়ান মদ্য বুড়ো, ফেবুর দেওয়াল ভরিয়ে দিও যত পারো লাইকে। আমি একটা কবিতা পাঠ করছি। ভালোবাসার ফুল। হাতে হাত রেখে পরিক্রমা করেছি অনেকবার এই পৃথিবী, বিস্ফোরেকার প্রান্ত ধরে সুমেরু বৃত্ত অতিক্রম করে এসেছি মিশরের নীল নদের অববাহিকায় তোমার সাথে একান্তে। এই পৃথিবীর কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে পৃথিবীর সব ফুলের সৌরভ আঘ্রাণ করেছি। বুনো ফুল, হলুদ শ্বেত শুভ্র, অর্কিডের উজ্জ্বল নীল। কেউ মনে ধরিয়েছে নেশা, বিভোর হয়েছি কারো গন্ধে। কেউ বা দিয়েছে সৌন্দর্য সুধা, পলাতকা হরিণীর মতো প্রগল্ভতা। তাদের পাহাড়ে উপত্যকায় মেঘেদের প্রপাতে, বিদ্যুতের ঘোর লাগা ঝিলিকে আমাদের হাতে ছিল হাত। যৌবনের রক্ত কণিকায় এ পৃথিবীর চূড়ান্ত ভালোবাসার রং মেখেছি। তবু তোমার ভালোবাসার কুসুম বৃন্তে যে ফুল ফোটে, পৃথিবীর সব ফুল ম্লান মুখী নত হয় তার কাছে। আমি এইবারে 2020, অর্থাৎ 1427, 25শে বৈশাখ চলে গেছে, 22শে শ্রাবণও চলে গেল। 22শে শ্রাবণ, 1427 আমার কবিতার নাম। পূব পশ্চিমে ঈশানে উষার কোন আলোরথ বইছে, তোমার বাঁশির সুরের উঠোনে কোন পাখি আছে গাইছে। ওগো সুররাজ, ছন্দে ছন্দে মুছে দিয়েছিলে মানব মনের আধার, সেখানে এখন ধর্মের বেশে বিভেদের কারবার। নন্দিনী গাঁথে প্রেমের কুসুম বিকশিত হেমধারা, শ্রেপিম মালা তছনছ করে দম্ভে দর্প হারা। ফাগুনার লাজ পদদলিত পুঁজির যুপকাষ্টে, রাজাধ্যাদের সদম্ব ঘোষণা অমল বন্দি প্রকষ্টে।
তোমার বাঁশি সুর তুলেছে, মুক্ত করো বিহঙ্গ, মুক্ত করো এ পৃথিবীর ব্যথা বেদনার যত সঙ্গ। পর্বত থেকে উপত্যকা যত দূর সমুদ্র, উপদ্রুত নিশান উড়িয়ে পথ আছে বন্ধু। তুমি ঋষি প্রজ্বলিত অগ্নি তোমার লেখনী, নরদেবতারে দিয়েছ বল সাহস অভয় বাণী। রাজদৌত্যে পৌরহিত্যে কৌশলে যত বঞ্চনা, তোমারই সুরে কোরাসে কোরাসে দূর হবে যত যন্ত্রণা। আমরা প্রতি মাসের দ্বিতীয় রোববার এবং সাহিত্যম পত্রিকার সাহিত্য সভা করি। সংগ্রামকেও দেখেছি, আহ্বান করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম ওই সাহিত্য সভায়, সংগ্রামও এসেছিল। তো সেইখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি। আমি আর একটা কবিতা পাঠ করে শেষ করব। পরিযায়ী শ্রমিকরা যখন আসছিল তাদের প্রবাস থেকে তাদের বাড়িতে, তখনকার একটি ঘটনা ঘটে। জামলটকদম মধ্যপ্রদেশের দণ্ডকারণ্যে একটি কিশোরী মেয়ে 12-14 বছরের, তাকে নিয়ে একটি কবিতা। ছোট্ট কদমে এগিয়ে চলে জামলটকদম, কন্যে ফেরে মায়ের কাছে অবিশ্বাস্য দম। তারই ঘামে রাজপ্রাসাদ বৃত্তখচিত তকমা, লকডাউনে মলিন বসন জীর্ণ ছেঁড়া জামা। তুই যে মার নয়নের মণি, তুই যে লক্ষ্মী মা। যে পথ গহন অরণ্য চিরে সোজা যায় পশ্চিম, গন্তব্য অনির্ধারিত অনন্ত অসীম। হল্ট করে বোয়িং বিমান সপারিষদ পাঞ্চজন্যে, নিঃস্ব রিক্ত পরিযায়ী প্রবজ্জায় দণ্ডকারণ্যে। রামচরিত আজ অসহায় গ্লানিময় সৌজন্যে। মাথায় তার ভারতবর্ষের অনন্ত ঝাঁকা মুখ, বয়স তার 12 আর সব বিলকুল ঝুট। অসহ্য ক্লান্তিকাল, আইন হয়েছে অচল। দুষ্টু মিয়া রোদ শুক্তে চোখ দুটি উজ্জ্বল। অবশ পা ক্লান্ত শরীর ক্ষীণ তন্মন বল। সে হেঁটেছে, সে হাঁটছে, খেয়েছে জিরের শেষে। তারই কাঁধে প্রদাও জ্বালার সব চরিত্র মেশে। ভারতবর্ষের রথের দড়ি চাইছে আজ বদল। আধারে চোখে ঘনিয়ে আসে, পায় না মারে পোষ। করে আমার লক্ষ্মী মা এই ভারতবর্ষ ভোর। ধন্যবাদ, ধন্যবাদ সংগ্রামকে, ধন্যবাদ মেঘমল্লারকে, ধন্যবাদ এই সাহিত্য সভাকে। ভবিষ্যতে আবার যদি দরকার হয় আমি আসতে পারি, কারণ করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি জয়ী হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার বক্তব্য আরও আছে, কিন্তু সময় অভাবে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার। সহযোদ্ধা বন্ধুকে আমাদের ডি বাংলা টিভির পক্ষ থেকে, স্বপ্ননীল সাহিত্য আড্ডার পক্ষ থেকে, মেঘমল্লার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এখন চলে যাব কবি দোলন চাপা চ্যাটার্জি মহাশয়ের কাছে। তিনিও আবৃত্তি ভালোবাসেন, নেশা লেখালেখি, সঙ্গীত নিয়ে থাকতে পছন্দ করেন। শিক্ষিকা, ইউআরএফ রেকর্ডস ইউনিভার্সাল ফোরামের একটি অনুষ্ঠানে তিনি সংবর্ধিত হয়েছিলেন। এছাড়া বাংলা সঙ্গীত মেলা কর্তৃক সম্মানিত হয়েছেন
অর্জন করেছেন অজস্র সম্মান এবং পুরস্কার। আমরা তার কাছে চলে যাব তার এই জটিল এবং কঠিন মুহূর্তে তার অনুভূতির কথা কবিতায়। কবি দোলন চাঁপা চ্যাটার্জি। নমস্কার, ধন্যবাদ জানাই ডি বাংলা টিভিকে, ধন্যবাদ জানাই কবি সংগ্রাম মিত্রকে স্বপ্ননীর আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আড্ডার আসরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে লেখা দুটি পাঠ করব সে দুটি বর্তমান বিশ্বের দুটি তীব্র সংকট নিয়ে। প্রথমটি অবশ্যই কোভিড-19। যদিও লেখাটি তথ্য সমৃদ্ধ নয়, আমাদের যে স্বপ্নগুলো আমরা এতদিন দেখে এসেছি সেগুলো গত 6 মাস ধরে আমরা তার থেকে অনেক দূরে। ভবিষ্যতে এই স্বপ্নগুলো যাতে পূরণ হয় এরকম একটা আশা নিয়েই আমার প্রথম লেখাটি। পৃথিবী এখন আগ্নেয়গিরি, ভুল লুণ্ঠিত তার সভ্যতার অহংকার, কালের ডমরু যেন বাজিয়ে চলেছে তার বিদায় বাদ্য। তীব্র সংকট তার মাথার উপর চক্রাকারে আবর্তিত হচ্ছে। পৃথিবীর মহান সৃষ্টি আজ তার বুক চিরে দিয়ে তাকে রক্তাক্ত করে চলেছে ক্রমাগত। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সে নীরবে মুখ বুজে সহ্য করেছে। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে মাটির নিচে থেকে তুলে আনা হয়েছে সুধা ভাণ্ড। আকাশে ছড়িয়েছে বিষ, মুক্ত আকাশ হয়েছে বন্দী, জল হয়েছে দূষিত, মাটি হয়েছে বন্ধা। স্বর্গ মর্ত পাতালকে সেই মহান সৃষ্টি বাঁধতে চেয়েছে হাতের মুঠোয়। অহংয়ের মন্ত্রে সে পিষে দিয়েছে সমস্ত সুবুদ্ধি। মানুষের মুষ্টিবদ্ধ হাত আজ প্রশ্নের সম্মুখীন। বুভুক্ষের ভিক্ষাপাত্র হাতে তার, হে ধরা ফিরিয়ে নাও তোমার সাপ। শান্তির বাড়িধারা নেমে আসুক বিশ্বের প্রতিটি কোণায়। বৃষ্টি স্নাত সন্ধ্যায় মুখরিত হোক সন্ধ্যার গ্রামীণ বাতাস। ঘাসের আগায় আঙুলের খেলায় কোনো কিশোরী প্রতিবিম্বে পড়ুক তার নরম গোলাপি ঠোঁটের অপাপ বিদ্ধ ছায়া। দূর পথে 10 আঙ্গুলে থাক কোনো যুবক যুবতী, নির্মল পবিত্র পৃথিবীর অঙ্গীকার তাদের মুঠোয়। ভবিষ্যৎ প্রজন্মকে তারা দেবে নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়। স্বস্তির মঙ্গল চিহ্ন এঁকে দেবে তার কপালে। দিন শেষের ডাকে নুব্জ মানুষ নেবে জীবনের প্রথম বাতাস, যে বাতাসে বইবে না বিষ। পিঠে ব্যাগ ঝুলিয়ে আবার যাবে ছেলেপুলের দল। স্কুল বাড়ি টিফিনের হইচই, মাঠ ছুটির ঘন্টায় ভরে উঠবে ঝলমলে মুখগুলো। শহরের পার্কে রাস্তার মোড়ে চায়ের দোকানের আড্ডায় বিদ্ধ হবে মতামত। অলস দুপুরে আবার শোনা যাবে ফেরিওয়ালাদের ডাক। শপিং মলে থেমে থাকা খেলনা গাড়ি আবার চলতে শুরু করবে অদৃশ্য কোনো হাতের ইশারায়। স্টিয়ারিং এ থাকবে বিশ্বাসে স্থির ফুলের মতো দুটি হাত। গাড়িতে তখন সুপারম্যান, ব্যাটম্যান ও ছোটা ভীম এদের ভিড়। দূরে দাঁড়িয়ে এই অপার্থিব দৃশ্যের সাক্ষী থাকবে গর্বিত বাবা মা। গ্রীষ্ম বর্ষার শেষে আসন্ন শীতে যেন নিজেকে খুঁজে পাই মেলার মাঠে, খেলার মাঠে। হাতের মুঠোয় থাকবে সঙ্গীর হাত, তার কাঁধ ছুঁয়ে থাকবে আমার মাথা। কমলা লেবুর খোসায় নতুন সূর্যের আলো, যেন বইমেলার বইয়ের ফাঁকে নতুন করে আবিষ্কার করতে পারি আবার নিজেকে। কালের নিয়মে স্বার্থপর দৈত্য একদিন বিদায় নেবে এই পৃথিবী থেকে। বিশ্বের আনাচে কানাচে উড়বে নবযুগের নব মন্ত্রের ধ্বজা। ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বাণী। সাপ মুক্ত হবে পৃথিবী, সাপ মুক্ত হোক পৃথিবী। আমার দ্বিতীয় উপস্থাপনার বিষয়বস্তু বর্তমান বিশ্বের একটি সামাজিক সংকট নিয়ে। বর্ণ বৈষম্য প্রায় প্রতিটি দেশই এর শিকার, ভারতবর্ষ তার বাইরে নয়। আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া একটি ঘটনা, নৃশংস ঘটনায়, সেটি নিয়ে এই কবিতাটি। কবিতার প্রথম লাইনটি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার
প্রথম লাইন ব্যবহার করেছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের অভ্যাস আজও অক্ষত। দাস প্রথা আজ লুপ্ত হলেও কালো মানুষেরা হিংস্র। ফ্লয়েড ও নমিনেট। বন্ধু বলল, বেশ আতেল মার্কা নাম তো। ফ্লয়েড ও নমিনেট, সবাই বলল পুরনো বোতলে নতুন নাট্য। শেষ আরতি, আই কান্ট ব্রেথ। ডেরেক শভিন, কমান্ডো হাঁটু, কালো আদমির ভেদ। নতুন বোতলে পুরনো নাটক। লিঙ্কন থেকে রোজা পার্কস হয়ে এলেট টিলের দেহ। আইনের কাছে মাথা নিচু করে পরিবর্তন হলো সাথে, বিবাহ বদল, ভোটের অধিকার, নিগ্র ঘেটর গেহ। দাঁড়িপাল্লায় হিসেব করে মিলিয়ে নেবে পাঠ। দেশে দেশে আওয়াজ ওঠে ব্ল্যাক লাইভস ম্যাটার। সাগরে সাগরে ঘোষিত হয়েছে বিরোধী হাওয়ার ঝড়। ইউরোপ ও অস্ট্রেলিয়াতে আন্দোলনের স্বর। আসলে আমরা মুখেই বলি মানুষ সবাই সমান, সে ঈশ্বরের সন্তান। তাই সিন্দুক ভরে রেখে দিয়েছি বিক্ষোভ ধুমাধার। যেখানে ফ্লয়েড এখনো আঙ্কেল টম, 150 বছর স্থির হয়ে আছে শ্বেতাঙ্গ ডেরেক শভিন। চেতনা যখন দ্বিধা বিভক্ত, ব্ল্যাক লাইভস ম্যাটার। পুলিশ আসে গাড়ি নিয়ে, ব্ল্যাক লাইভস ম্যাটার। ঠাকুর দলিত বিভাজন নীতি, পোর লাইভস ম্যাটার। শিকড় খুঁড়ে নামতে থাকো, বৈষম্যই ব্যাপার। উচ্চ নিচ, সাদা কালো, রং বেরঙের খেলা। লড়াই শুরু, ভাঙার লড়াই, মানসিকতার বেড়া। নমস্কার। কবি দোলন চাপা চ্যাটার্জি মহাশয়কে আমাদের স্বপ্ননীর সাহিত্য আড্ডার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ফিরে যাব শিক্ষক, সাংবাদিক, অভিনেতা বরুণ কুমার দাস মহাশয়ের কাছে। তার আমাদের যে সময়ে সাহিত্য সভা অনুষ্ঠিত হওয়ার কথা, আমরা সেই সময়ে সাহিত্য সভা অনুষ্ঠিত করতে পারিনি। করোনা বিপর্যয় মোকাবিলায় আমাদের সামিল হতে হয়েছিল। সেজন্য 22শে শ্রাবণ এবং স্বাধীনতা দিবস 15 আগস্ট নিয়ে কিছু কথা এবং কবিতা রয়েছে। তারই একটি কবিতা আমরা বাচিক শিল্পী বরুণ কুমার দাস মহাশয়ের কাছে শুনব। এখন আমরা কিছু তার সংগৃহীত, তার তথ্যচিত্র আমরা হাজির করতে চাই আজকে সাহিত্যকর্মী এবং আমাদের দর্শক মণ্ডলীর কাছে। চৈতালি রাতের স্বপ্ন নাটকে আবেরনের মেকআপ আর্টিস্টের সাথে কবি, শিক্ষক, আবৃত্তি শিল্পী, নাট্যকর্মী বরুণ কুমার দাস। সঙ্গীত জীবনের 50 বছর, প্রখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট মহাশয়ের সাথে। শিক্ষক যখন সাংবাদিক। নয়া প্রজন্ম পত্রিকার পক্ষ থেকে সাংবাদিকের ভূমিকায় বাচিক শিল্পী বরুণ কুমার দাস। মুক্তবাজার জেলা পুলিশের উদ্যোগে অধিকার বঞ্চিত মানুষের পাশে। ঋণ বিতরণ সভায়, বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে অভিনেতা বাচিক শিল্পী বরুণ কুমার দাস। সিনেমা পরিচালক মৃণাল ব্যানার্জির পিতার একটি বই প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিক, সঞ্চালক, আবৃত্তি শিল্পী, শিক্ষক বরুণ কুমার দাস। এবং প্রতিটি মুহূর্তে যাদের ভালোবাসায় তিনি সারা বাংলার আবৃত্তিপ্রেমী, নাট্যপ্রেমী মানুষের কাছে তিনি জনপ্রিয়। সেই
পরিবারের তাদের সাথে শিল্পী বরুণ কুমার দাস। আমরা আজকে আমাদের স্বপ্নের আড্ডায় তাকে পেয়ে অত্যন্ত গর্বিত এবং ধন্য, কৃতজ্ঞ। এখন চলে যাব তার 22শে শ্রাবণ নিয়ে একটি কবিতায়। নমস্কার। ডি বাংলা স্বপ্ননীর সাহিত্য আড্ডার আজকের রবীন্দ্র প্রয়াণ স্মরণ অনুষ্ঠানে আমি বরুণ দাস আপনাদের সঙ্গে। আসলে বাঙালির জীবনের 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এই দুটি দিনের গুরুত্ব অপরিসীম। 25শে বৈশাখ যেমন আমাদের কাছে আনন্দের দিন, আবেগের দিন, ঠিক সেই রকমই 22শে শ্রাবণ আমাদের কাছে বিষাদের দিন। এই দিনেই অমরলোকে যাত্রা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই দিনটিকে স্মরণ করে আজকে ডি বাংলা স্বপ্ননীর সাহিত্য আড্ডায় আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি একটি ছোট্ট কবিতা দিয়ে। কবিতাটি লিখেছেন আশিস কমল সরকার। সেদিনের শান্তিনিকেতন। আসলে রবীন্দ্রনাথ অমরলোকে যাত্রা করেছিলেন ইংরাজির 1941 সালের 7ই আগস্ট। বাংলার আমরা সবাই জানি 1348-এর 22শে শ্রাবণ। এই 7ই আগস্টের আগে 25শে জুলাই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে কলকাতায় যাত্রা করেছিলেন অসুস্থ অবস্থায়। আর সেটিকে স্মরণে রেখেই আশিস কমল সরকার তাঁর অনুভূতির কথা লিখেছেন রবীন্দ্রনাথ সম্বন্ধে। সেদিনও এমনই ছিল 25শে জুলাই, এমনই আর এক ভোরে জেগেছিল শান্তিনিকেতন। তবে সেই চিরচেনা হাসি মুখে নয়, অন্য রূপে, ভিন্ন ছবি, আধো জাগরণ। শাল মহুয়ার শাখে ডাকল না পাখি, বাতাস এলো না ছুটে, পাতায় পাতায় লাগলো না খুশির নাচন। ছাতিম তলার বেদি হলো আরো নীরব, নিথর। পড়ুয়ারা ভুলে গেল পাঠ, সব কাজ ফেলে সারা শান্তিনিকেতন সমবেত হলো এসে উত্তরায়ণে। সেটা এক বিদায়ের আয়োজন, সে বিদায় কোনো এক ব্যক্তির নয়। লতা পাতা, পশু পাখি, আশ্রমবাসীর চির আপনার সেই প্রাণ পুরুষের। দুয়ারে প্রস্তুত গাড়ি, তারই পরে ধীরে ধীরে অতি সন্তর্পণে তুলে দেওয়া হলো সেই প্রশান্ত ঋষিরে। বিষণ্ণ মধুর কণ্ঠে বললেন তিনি, শুধু শেষ দুটো কথা, চললেম আমি। স্তব্ধ হয়ে গেল সব বুক, সব চোখ ভরে এলো কানায় কানায়। তবু অস্ফুট কণ্ঠে বলেনি তো কেউ, হৃদয়ের অতলান্ত স্নেহ অধিকারে যেতে আমি দিব না তোমায়। তবে ওরা একসাথে উঠেছিল গে অমৃত আশ্রম গাথা আমাদের শান্তিনিকেতন। ভুলে যেতে দুর্বিষহ বিরহ বেদনা। সেদিন এই গোত্রহীন রেল স্টেশনে ইঞ্জিনের বিষণ্ণ বাঁশি, চাকার সংঘাত কেঁদে ওঠে বলে নাই যেতে নাহি দিব। শুধু এক স্নিগ্ধ শান্ত বালিকার মতো বলেছিল বোলপুর আঁখি করি নত, এসো ফিরে আরবার আমাদের মাঝে। তাঁর শুভযাত্রা পথ হয়নি পিছল, সব অশ্রু বাষ্প হয়ে জমেছিল বর্ষার মেঘে। তারপর 22শে শ্রাবণে শুধু মানুষের নয়, প্রকৃতিরও দুনয়নে নেমে এলো অশান্ত প্লাবন। স্বরূপের মায়া ছেড়ে অমরার কবি অরূপে এলেন ফিরে চিরন্তন হয়ে, বড় সাধে গড়া তাঁর শান্তিনিকেতনে। আমরা এই মঞ্চ থেকে অনেক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আবার আপনাকে এই মঞ্চে পেতে চাই। আপনার প্রতি অনেক শ্রদ্ধা থাকলো। আমরা এখন ফিরে যাব কবি আশুতোষ রানা মহাশয়ের কাছে।
কবির জন্ম 1962 সালের 19 ডিসেম্বর। অখণ্ড মেদিনীপুর জেলার সুবর্ণরেখা নদীর তীরে কুলিয়ানা গ্রামে। পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য সাধনা এবং বিজ্ঞান চেতনার প্রচার ও প্রসার। বিজ্ঞানের নাম করে অবিজ্ঞান কুসংস্কার ঢোকায় মগজে, অচলায়তন মনে সকলেই সচেতন মাথা বোধহীন বুদ্ধিমান সেজে থাকা দলে আমি নই। এই সাহসিক কথা বলার মতো বুকের পাটা রাখেন কবি আশুতোষ রানা। ব্যক্তিগত জীবনচর্যায় কবি আগাগোড়াই বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী এবং মানবতা প্রেমী মানুষ। তার অধিকাংশ লেখায় সমাজ বাস্তবতার সেই ছবি ফুটে ওঠে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ বন্দী হলেও মুক্ত আমি, কবিকে টাইট দিলে আয়ু পুড়ে খায়, চক্রবুহ ভেদী ইত্যাদি তার সম্পাদিত কাব্যগ্রন্থ আসতে পারি। আমরা এখন তার কবিতায় ফিরে যাব। কবি আশুতোষ রানা। আমি আশুতোষ রানা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মেঘমল্লার আয়োজিত স্বপ্ননীড় সাহিত্য আড্ডার আমন্ত্রণে আমি কবিতা পাঠ করছি। আমার বন্দী হলেও মুক্ত আমি কাব্যগ্রন্থের কবিতা জীবন স্রোতে। এই পৃথিবীর চতুর্দিকে ব্যাপক বাধা এবং অনেক সুযোগ আছে। ঘরে বাইরে পথে ঘাটে সবসময় সর্বত্র উৎপেতে তা মুখিয়ে থাকে। কালের জ্ঞানে সমাজ সূত্রে সব কিছুরে গ্রহণ বর্জন ধর্মটুকু জানা চাই। কোন আলোকের অদৃশ্য টান যাবজ্জীবন বাঁচিয়ে রাখে, বেঁচেও যারা মরেই গেছে প্রেমের পাল্লা হালকা বেজায় তাদের মনের রন্ধ্রে রন্ধ্রে। বেড়ি পড়া কর্মধারা নিজের স্বার্থ ঘেরা টোপে, বন্দি থেকেই খেলা করে এবং থাকতে ভালোবাসে। উল্টো দিকে মরেও যারা বেঁচেই আছেন তাঁদের খণ্ড কর্মকীর্তি যোগায় নিত্য অক্সিজেন। ক্ষুদ্র সত্তা যে যার নিজের বৃত্ত কেন্দ্রে দিয়ে ও নিয়ে সবার মধ্যে এককভাবে বেড়ে ওঠে। স্বভাবসিদ্ধ বাচন ভাষণ এবং নিত্য ভাব বিনিময় সংক্রান্তিতে সন্ধিক্ষণে জড়িয়ে পড়ে এবং আবার ছড়িয়েও যায়। বিবেকবোধের পরিধিটা বাড়তে বাড়তে কেবল যদি বেড়েই চলে ত্রিভুবনও হার মেনে যায় প্রেমের কাছে। ব্ল্যাক হোল আর বিগ ব্যাংকে ছোট্ট কোণে ধরেই রাখে প্রেমের হৃদয়। প্রেম সংযম বাঁচিয়ে রাখে এই দুনিয়ার জীবন যাপন। জীবনধারার হাল ধরে প্রেম, মানবতার বিশালতায় উত্তরণের ধাপে ধাপে। জীবনের মানে সন্ধানী চোখে দর্শনে ধরা পড়ে, শাশ্বত বলে চরাচরে কিছু নেই। জীবন মানে মৃত্যুমালায় গাঁথা তরতাজা কিছু ফুল। ফুলেরা শুকায় সময়ের দাবি মেনে,
কিন্তু অমর সৃজনশীলতা মানব ধর্মে আছে। সাধারণ লোকে অমরতা বলে তাকে। কিছু গাছে আছে পাতা ঝরানোর খেলা, নতুন পাতায় ভরাবে বলেই তারা পুরনোকে ঝেড়ে ফেলে। যে প্রেম পেয়েছি ধন্য হয়েছি নিজে, আক্ষেপ শুধু বহু মানুষের নেই। বিশ্বকে ছেড়ে চিরতরে চলে যাব। জীবনের স্রোত নতুন জীবনে বাঁচে, জীবন ধারণ রীতি যুগে যুগে বদলায়। বাঁচার অর্থ যুগান্তরেও এক। মৃত্যু বলয়ে প্রেমের কিরণ জলে, মিলনেই তবু সার্থকতা বেশি। আমাদের স্বপ্ননীর সাহিত্য আড্ডার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই। আমরা এখন ফিরে যাব সেই দুই কবির কাছে। কবি এবং বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী হৈমন্তিকা নন্দী ঘোষ এবং শর্মিলা মাঝি। আমাদের ডি বাংলা পরিবারের দুজনেই আন্তরিক ভাবে যুক্ত। তারা স্বাধীনতা নিয়ে তাদের বক্তব্য ব্যক্ত করেছেন। আমরা প্রথমে চলে যাই হৈমন্তিকা নন্দী ঘোষ মহাশয়ের কাছে। ডি বাংলাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার আজ নিবেদন অভিক মণ্ডলের ভারত আমার। ভারত আমার দেশ, ভারত আমার প্রাণ। দেশের জন্য দিতেও পারি নিজের বলিদান। ভারত আমার মা, সাগর পরিখা। গঙ্গা মায়ের আঁচল ছেড়ে কোথাও যাব না। ভারত আমার মনে, ভারত আমার গানে। গানের প্রতি সুরের মাঝে রেখেছি যতনে। ভারত আমার সভ্যতা, ভারত আমার উন্নতি। মিলন মেলার মাঝে ভারত একাই গড়ে সংহতি। ভারত আমার দিন মজুরের ঘাম মুছিয়ে ক্লান্ত। দারিদ্রতার সঙ্গে ভারত লড়াই করেও জ্যান্ত। ভারত আমার নেতাজি সুভাষ, ভারত আমার স্লোগান। আমার দেশে মুসলমানও হিন্দুর ভাইজান। ভারত আমার ভক্তি, ভারত আমার শক্তি। দক্ষিণ খোলা হাওয়ার মাঝে মনের আত্মশুদ্ধি। ভারত আমার বিশ্বকবির শান্তিনিকেতন। ভারত আমার রামকৃষ্ণের ভক্তির আশ্রম। ভারত আমার বিপ্লবীদের অঘোর ঘুমের গান। মাটির বুকে একলা একাই হাজার অভিমান। ধন্যবাদ। আবৃত্তি শিল্পীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখন চলে যাব কবি, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী শর্মিলা মাঝি মহাশয়ের কাছে। নমস্কার। আমার নিবেদন স্বরচিত কবিতা জনগণমন আমরা। ভারতের ভাগ্য বিধাতা জনগণমনকে অস্বীকার করে ভারতবর্ষকে সাজানো হচ্ছে কোন কোন উপাচারে? সেই উপাচার কি আমার ধর্ম, তোমার ধর্ম, রাম শ্যাম যদুমধুর ধর্ম? নেশার বস্তু একটু একটু করে
অনেক দিন ধরে জনগণমনকে খাওয়ানো হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে। হে দেশ, দেখছো না প্রতিবাদের নানা রঙে একতার সাজ? গোটা ভারতবর্ষ মিছিলে সমুদ্র প্লাবন, মানুষের মুখখানা মুছে দেয় শহর গ্রাম নামি অনামির সীমারেখা, কট্টরপন্থীদের ধর্মীয় অনুশাসন। আমাদের আছেন রবীন্দ্রনাথ, আমাদের আছেন রামকৃষ্ণদেব, আমাদের আছেন নজরুল। মিছিলে একসাথে হাঁটছি আমরা, তপন, বিমল, মনোজ, সৈফুদ্দিন, তাজউদ্দিন, সৈফুল। হে দেশ, হে সমাজ, দেখব আমরা তোমাদের কত গায়ের জোর। মাথার উপর আমাদের জাতীয় পতাকা, দেশ আমাদের, জমি আমাদের, তেরঙ্গা আমাদের, জনগণমন অধিনায়ক জয় হে আমাদের। মানুষে মানুষে সমস্ত বিভেদ মুছে হবে অমানিসা ভোর। ভারতবর্ষের যে নিজস্ব সাধনা, জনসাধারণের অন্তরতম হৃদয়ের গভীরে, তা সাবলীলভাবে উৎসারিত সমস্ত ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বিধিনিষেধের পাথরের বাধা ভেদ করে আজ জেগে উঠেছে সুপ্ত আগ্নেয়গিরি। আবাল বৃদ্ধ বনিতা কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরে আলিঙ্গনাবদ্ধ, বলছে দূর হটো তোমরা যারা সামাজিক রাজনৈতিক অনুশাসনে আমাদের শৃঙ্খলিত করতে চাও, আমাদের খণ্ড খণ্ড করে মনুষ্যত্বের অবমাননা করতে চাও। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, পারসিক সবাই এক, পরস্পরের সুখ দুঃখ ভাগ করে একসাথে আমাদের জীবন যাপন। আমাদের আমাদের মতো করে বেঁচে থাকতে দাও। আমরা জেগেছি আজ, আমরা বুঝে নেব কোনটা ঠিক। আমরা সাধারণ মানুষ, আমরা এই ভারতবর্ষের খেটে খাওয়া, বিজ্ঞান, শিল্প, বুদ্ধির চর্চা করা ভারতবর্ষের নাগরিক। হ্যাঁ, ভারতবর্ষের নাগরিক। নমস্কার। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। দূরত্ব যদি সত্য, সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবু আমি দূরেই থাকতে চাই। আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠা বোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে নেব। কেউ না কেউ কখনো না কখনো স্মরণ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।